বিজেপির চারটি প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, কিন্তু রাজ্যে একটিও যদি বিজেপির নিরাপদ আসন থেকে থাকে তা হলো কৃষ্ণনগর উত্তর। সেই কৃষ্ণনগর উত্তরের প্রার্থী কে হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা করেনি দল। 7 দিন আগে দা ওয়াল আমরা ব্রেক করেছিলাম এই কৃষ্ণনগরের উত্তরে সম্ভাব্য প্রার্থীর নাম। এখনো পর্যন্ত কিন্তু আমরা সেখানেই স্টিক করে রয়েছি, কিন্তু সেই নাম ঘোষণা করা হয়নি। কার নাম আমরা তুলে ধরেছিলাম সেই সমস্তটাই আমরা আলোচনাতে আনবো। আমার সঙ্গে দা ওয়ালের এডিটর ইন চিফ রয়েছেন শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দাস, 7 দিন আগেই তুমি ব্রেক করেছিলে এবং সেই খবর সামনে আসার পরেও দেখতে দেখতে এতদিন চলে যাওয়ার পর চতুর্থ তালিকাতেও নাম প্রকাশ্যে আসলো না। আমি বলবো যে তুমি আরো একবার যে খবরটা আমরা ব্রেক করেছিলাম সেটা যদি আমাদের ভিউয়ার্সদের জন্য বলো। না, সেটা আমরা ভিডিওতে বলিনি, সেটা ওয়ালের ওয়েবসাইটে বেরিয়েছিল। ঘটনা হচ্ছে যে 2021 সালে যখন বিজেপি পশ্চিমবঙ্গে হৈ হৈ করে বিধানসভা ভোটে লড়ে এবং 2019-এর ইম্পেটাস নিয়ে, তখন বিজেপি অশোক লাহিড়ীকে, অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে বিজেপি বালুরঘাট থেকে প্রার্থী করেছিল। তো সেই সময় একটা মেসেজ চলে গিয়েছিল, বা অনেকেই আন্দাজ করেছিলেন বা মনে করেছিলেন যে অশোক লাহিড়ীর মতো একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে যখন বিজেপি বালুরঘাট থেকে ক্যান্ডিডেট করছেন, তার মানে হচ্ছে যে বিজেপির সম্ভাব্য অর্থমন্ত্রী হলেন অশোক লাহিড়ী। কিন্তু এই ভোটে আমি আগেই লিখেছিলাম যে অশোক লাহিড়ীকে বিজেপি আর এই নির্বাচনে প্রার্থী করবে না। অশোকবাবুর বয়স হয়েছে, তিনি উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তিনি বিজেপির ম্যানিফেস্টো বা ভিশন ডকুমেন্ট লেখার কাজও করছেন তিনি, কিন্তু তাকে বিজেপি আর প্রার্থী করবে না। তাহলে কে প্রার্থী হবে? এবারও বিজেপি একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে প্রার্থী করতে চাইছেন এবং তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাস লোক। অর্থাৎ প্রধানমন্ত্রীর একজন লোককে বিজেপি আবার প্রার্থী করতে চলেছে। কোথায় প্রার্থী করতে চলেছে? সেটা হচ্ছে কৃষ্ণনগর উত্তর আসনে। তার নাম হচ্ছে সঞ্জীব সান্যাল, বাঙালি অর্থনীতিবিদ। তিনি এখন প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল যে কমিটি, তার সদস্য, মেম্বার, এবং কেন্দ্রের যে সেক্রেটারি বা সচিব পদমর্যাদার একজন অফিসার। তো তিনি পিএমওর সঙ্গে অ্যাটাচ এবং তিনি প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের কমিটির মেম্বার। এর আগে তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অ্যাডভাইজার ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার অ্যাডভাইজার ছিলেন 2017 থেকে 2022 অনওয়ার্ডস তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তাকে এবার কৃষ্ণনগর উত্তর আসনে প্রার্থী করা হবে বলে আমি লিখেছিলাম গত শনিবারের আগের শনিবার। 9 করে 7 দিন 10 দিন হয়েই গেল, কিন্তু এখনো পর্যন্ত তার নাম বিজেপি ঘোষণা করেনি। আজকে বিজেপি 4th লিস্ট অ্যানাউন্স হয়েছে, সেই লিস্টেও এখনো পর্যন্ত তার নাম নেই। এটা একটা রহস্য। কোথায় আটকে রয়েছে একটা ছোট্ট জায়গাতে। সেটা হচ্ছে যে যেহেতু তিনি পিএম এর, প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজার, তাই পিএমও থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হবে। কারণ তিনি তো এখন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড একটি পদে রয়েছেন, তার ফলে তাকে সেই পদটা ছেড়ে একটা ক্লিয়ারেন্স নিয়ে, ছাড়পত্র নিয়ে তবেই তিনি প্রার্থী হতে পারবেন বা তার নাম ঘোষণা করা যেতে পারে। প্রার্থী তো পরে, যেমন এই স্বপ্না বর্মনের ক্ষেত্রে যে সমস্যাটি হলো তৃণমূল প্রার্থী, যে তিনি রেলের কর্মী ছিলেন, কিন্তু সেখান থেকে ইস্তফা না দেওয়ার আগেই তার নাম তৃণমূল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করে দেয়। ফলে রেল আপত্তি করে একদমই, যে তুমি আমাকে না জানিয়ে তুমি কি করে তুমি একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করে গেলে, তোমার নাম ক্যান্ডিডেট হিসেবে অ্যানাউন্স হয়ে গেল, তো তুমি তো মানে ক্লিয়ারেন্স নেবে। তো সেই ক্লিয়ারেন্সের জায়গাটাই এখনো আটকে আছে। 1-2 দিনের মধ্যে হয়তো হয়ে যাবে। তারপরে সম্ভবত, দেখো পলিটিক্সে চূড়ান্ত বলে কিছু হয় না যতক্ষণ না ঘোষণা হচ্ছে। শেষ মুহূর্তে গিয়ে অনেক অঘটন ঘটে যেতে পারে, অনেক কিছু বদলে যায়। তার ফলে পলিটিক্সে 100% আমি বলছি মানে হবেই, এটা খুব ডিফিকাল্ট বলা। কারণ পলিটিক্সে তো প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে সিচুয়েশন ইভলভ করে। ধরো আজকে শেষ পর্যন্ত মনে হলো যে কি এমন একটা ক্রাইসিস তৈরি হয়েছে ওয়েস্ট এশিয়াতে, যেখানে বিশ্ব জুড়ে তার অর্থনৈতিক প্রভাব এসে পড়ছে। আমরা অলরেডি এলপিজি গ্যাসের সিলিন্ডারে দেখছি চটচট করে দাম বেড়ে, অপ্রতুল হয়ে পড়ছে, পেট্রোপণ্যের দাম বেড়ে যাচ্ছে, মার্কেট ভোলাটাইল হয়ে যাচ্ছে, স্টক মার্কেট পড়ে যাচ্ছে, সেদিনকেও 1200 পয়েন্ট পড়েছে। তো এই যারা ভোলাটাইল সিচুয়েশনে যদি আজকে মনে হয় যে না সঞ্জীব সান্যাল হচ্ছে একটা ইনরেসপন্সিবল হ্যান্ড, এই মুহূর্তে সঞ্জীবকে ছাড়া যাবে না, এটা যদি হঠাৎ করে আজকের পরিস্থিতিতে হয়, তাহলে হয়তো সঞ্জীবকে ক্যান্ডিডেট করবেন না। কিন্তু এরকম যদি শেষ মুহূর্তে কোনো নাটকীয় বদল না ঘটে, তাহলে কৃষ্ণনগর উত্তরে বিজেপির প্রার্থী হতে চলেছেন তিনি। এবং কৃষ্ণনগর উত্তর হচ্ছে বিজেপির জন্য পশ্চিমবঙ্গে যদি একটা সেফ সিট থাকে,
যে সব সিট মানে পশ্চিমবঙ্গে কঠিন সিট বিজেপির জন্য, কিন্তু একটা মোটামুটি সেফ সিট, সেটা কৃষ্ণনগর উত্তর। একটা যেমন একদম সেফ সিট হচ্ছে এই কৃষ্ণনগর উত্তর বিজেপির জন্য, অন্যদিকে সঞ্জীব সান্যালের মতন তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড এবং তার নদিয়া কানেকশনও রয়েছে, সেটাও বা কতটা বড় অ্যাডভান্টেজ? হ্যাঁ, ওনার একটা স্ট্রং নদিয়া কানেকশন রয়েছে। তার কারণ হচ্ছে যে ওনার ঠাকুরদা মোস্ট প্রবাবলি সতীন্দ্রনাথ সান্যাল, তিনি বিপ্লবী ছিলেন এবং তিনি এই গদার মুভমেন্টের সময় তিনি নেতৃত্ব দেন। তার নেতৃত্বেই পরবর্তীকালে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এদের উত্থান ঘটে। তার মায়ের দিকে মোস্ট প্রবাবলি দাদু নলিনাক্ষ সান্যাল, তিনি সেই বিংশ শতকের গোড়ায় 1929 সাল সম্ভবত তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়ে ওখান থেকে এমএসসি করেন, তারপরে পিএইচডি করেন লন্ডন ইউনিভার্সিটি থেকে। তো ফলে ওই সময়কার বুঝতে পারছো মানে ফ্যামিলি প্রেডিগ্রিটাই তার হচ্ছে একটা বড় ব্যাপার। তার বাবা জয়ন্ত সান্যাল ছিলেন 1965 ব্যাচের আইএএস অফিসার, এবং জয়ন্ত সান্যাল তিনি এই যে সিকিমের ভারতে সংযুক্তিকরণ, সেখানে তার একটা মানে তার একটা বড় ভূমিকা ছিল। এবং সঞ্জীব একটা সময় সমাজ মাধ্যমে আমার সম্ভবত লিখেছিলেন যে তার ছোটবেলার স্মৃতি, যে বাবা তাকে নিয়ে সেই সিকিমের ওখানে ছিলেন একটা পাহাড়ি গ্রামে, তার এখনো মনে পড়ে। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর সঙ্গে জয়ন্ত সান্যালের ছবিও তিনি পোস্ট করেছিলেন সঞ্জীব একটা সময়। তো বাবা আইএএস অফিসার ছিলেন, তার বাড়ির দাদুর বাড়ির দিকে বা এই দিকেই তার এত একটা ফ্যামিলি পেডিগ্রি, স্ট্রং ফ্যামিলি পেডিগ্রি, তার নদিয়া কানেকশন খুব স্ট্রং। তো সেদিক থেকে একজন প্রতিভাবান বাঙালি অর্থনীতিবিদ, তাকে বিজেপি প্রার্থী করতে চলেছে বলা যায়। এবং সব শেষে যেটা জানতে চাইবো যে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং সঞ্জীব সান্যাল প্রার্থী হন এবং তিনি জেতেন, তাহলে নিঃসন্দেহে বিজেপির লুকোনো আস্তিন বলা যেতেই পারে। সঞ্জীব সান্যালের, তারপর ভদ্রলোকের সাথে আমার যে খুব কথোপকথন হয়েছে এরকম নয়, কিন্তু খুব কোইন্সিডেন্টালি যখন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়েছিলেন, লন্ডন এবং অক্সফোর্ড সফরে গিয়েছিলেন এই গত বছর মার্চ মাসে, এইরকম সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে হোটেলে ছিলেন সেন্ট জেমস কোর্ট, সঞ্জীব কাকতালীয়ভাবে সেই হোটেলেই ছিলেন। কারণ সঞ্জীব তখন ব্রিটেনের বিলেতের একটি বিশ্ববিদ্যালয়ে কোনো সেমিনারে লেকচার দেওয়ার জন্য গিয়েছিলেন। তো এই হোটেলেরই লবিতে সঞ্জীবের সাথে আমার দেখা হয়, আলাপ হয়, কথা হয়। তখন তার পশ্চিমবঙ্গ নিয়ে তার যে ভিউ, সেটাও কিছুটা আদান প্রদান ঘটে। পরবর্তীকালে আমি দেখেছি যে সঞ্জীব কলকাতায় একাধিক সেমিনারে এসেছেন, বিভিন্ন পডকাস্টেও তার যে ভিউ, এবং তিনি একটা পডকাস্টে তার তো ভিউ নিয়ে খুব বিতর্ক হয়েছিল, আমরা তখন ওয়ালে সেটা নিয়ে স্টোরি করেছিলাম, সম্ভবত একমাত্র বাংলা প্ল্যাটফর্ম যারা সঞ্জীবের সেই পডকাস্টের বিষয়টা নিয়ে আমরা স্টোরি করেছিলাম। সঞ্জীব বলেছিলেন যে অ্যাকচুয়ালি বাঙালির যেটা সমস্যা সেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার অভাব, চাহিদার দারিদ্র। যদি একটি জাতি মনে করে যে শুধুমাত্র চায়ের দোকানে চা খেয়ে আর সিগারেট ফুঁকে রাজা উজির মেরে জীবন কাটিয়ে দেবে, যেমনটা মৃণাল সেনের সিনেমায় দেখা যায়, ঠিক এইভাবে বলেছিলেন। এক্স্যাক্টলি তো শব্দ বসিয়ে আমি মনে করে বলতে পারবো না, কিন্তু মৃণাল সেনের কথাটি বলেছিলেন। এবং যেমনটি মৃণাল সেনের ছবিতে দেখা যায়, তো সেইখানে কি দেখা যায়, যেরকম রাজা উজির মাঠে চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছে আর সারাদিন দিনের পর দিন, কোনো চাহিদা নেই, আকাঙ্ক্ষা নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই। তো এইটা তাহলে সেই জাতি আর কি এক্সপেক্ট করতে পারে? তো এইটা উনি বলেছিলেন। পরবর্তীকালে আমার সাংবাদিক, উনি কলকাতায় একটি সেমিনারে এসেছিলেন, তো আমাদের সাংবাদিককে তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি যে এইটা বলেছিলেন, তো এটা নিয়ে আপনি কেন এত স্ট্রং ওয়ার্ড ইউজ করেছিলেন? তখন উনি বলেছিলেন যে দেখো, আমার বাঙালির শিক্ষা সংস্কৃতি নিয়ে আপত্তি নেই, কারণ আমিও তো বাঙালি, আমিও তো ইকুয়ালি সেটাকে প্রাইড নিই যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, কিন্তু আমার আতেলবাজিতে আপত্তি আছে। এটা তার বক্তব্য ছিল। এবং সঞ্জীব স্ট্রং অ্যান্টি কমিউনিস্ট, সেটা তার বক্তব্য থেকেই প্রকাশ পায়। একটি সেমিনারে আমার মনে আছে যে সঞ্জীব এই যে বলছিলেন যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের যে ক্ষতি, ঠিক আছে, যা জ্যোতিবাবুর আমলে ঘটে বা বামেদের আমলে ঘটে, তা পাকিস্তানও করতে পারেনি। পাকিস্তান এই কারণেই বলেছিলেন যে যখন পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় মোহিনী মিলস বলে একটি বাঙালি প্রতিষ্ঠান ছিল পূর্ব পাকিস্তানে। তো পাকিস্তানে যখন মোহিনী মিলস
ব্রিটিশ আমলেই শুরু হয়, পরে যখন পূর্ব পাকিস্তান হয় তখন মোহিনী মিল সংকটে পড়ে, তারা এই দেশে চলে আসে। তো সেইটাই বলেছিলেন যে পূর্ব পাকিস্তান হওয়ার পরে মোহিনী মিলস যে সংকটে পড়েছিল তার থেকে বেশি সংকট হয় তারা কলকাতায় চলে আসার পরে, কারণ কলকাতায় আসার পরে এই যে ট্রেড ইউনিয়নিজমের মানে কারখানা বন্ধই হয়ে যায়। তো ফলে পাকিস্তান যতটা ক্ষতি করতে মানে পারেনি তার থেকে বেশি বামেরা ক্ষতি করেছিল। তো তার স্ট্রং ওপিনিয়ন আছে কমিউনিস্টের এগেনস্টে। তো একটি মানে লিবারাল একটা 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 প্রো লিবারালাইজেশনের তার থট আছে, এবং তিনি শিল্পায়ন উন্নয়ন নিয়ে তার একটা ডেফিনিট তার থট আছে। এবং যেহেতু তিনি প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজার, তো ধরে নেওয়া যেতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 4 বছর 5 বছরে যে সময়টা তিনি হয়েছেন বা অর্থমন্ত্রী উপদেষ্টা ছিলেন, সে সময় নরেন্দ্র মোদী সরকার যে অর্থনীতির দর্শন নিয়ে এগোচ্ছে, সেই দর্শনের বা সেই অবস্থান গ্রহণে সঞ্জীবের একটা ভূমিকা ছিল। ঠিক আছে, তো ফলে সেই রকম একটি মানুষকে পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরে যদি বিজেপি প্রার্থী করে, তাকে তো শুধুমাত্র বিজেপি কৃষ্ণনগরে এমএলএ করতে পাঠাচ্ছেন, সঞ্জীব শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এমএলএ হতে আসছেন, এইটা এতটা সরল করে ভাবাটা মনে হয় আমার মানে অতি সরলীকরণ হয়ে যাবে। তো সুতরাং সঞ্জীবকে যে পশ্চিমবঙ্গে যদি আজকে কৃষ্ণনগর উত্তরে প্রার্থী করা হয়, তাহলে একটা গ্রেটার অ্যাম্বিশন নিয়ে বিজেপি তাকে প্রার্থী করতে চাইছে, এবং বিজেপি একটা গ্রেটার মেসেজ পশ্চিমবঙ্গে পাঠাতে চাইছে বলে আমার মনে হয়। এবং এখানে একটা কনটেক্সটও আছে অর্পিতা, আমি একা বলে যাচ্ছি, আমি তোমাকে না আমি শুনছি না, আমার মনে হচ্ছে যে কি যে গ্রেটার কনটেক্সটটা হচ্ছে এটা, দেখো যে পশ্চিমবঙ্গে একটা সময় অর্থমন্ত্রী ছিলেন তৃণমূল জমানায় অমিত মিত্র তার শরীর খারাপ, তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি কিন্তু গত নির্বাচনে আর ভোটে দাঁড়াননি, এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা করেন, এবং একজন প্রতিমন্ত্রী রাখেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে। পশ্চিমবঙ্গের মতো একটা বিশাল রাজ্য, 8 কোটি 10 কোটি মানুষ, সেখানে কোনো ডিফল্ট ফাইন্যান্স মিনিস্টার দিয়ে একটা ডামি ফাইন্যান্স মিনিস্টার দিয়ে পশ্চিমবঙ্গ ডিফল্ট ভুল শব্দ, একটা ডামি ফাইন্যান্স মিনিস্টার দিয়ে 5 বছর একটা সরকার ছিল, এটাও কোনোভাবে একটা খুব অ্যামেচারিশ ব্যাপার হয়ে গেল। যতই অমিত মিত্র উপদেষ্টা হিসেবে থাকুন না কেন, পশ্চিমবঙ্গ ডিজার্ভ করে একজন ফুল টাইম ফাইন্যান্স মিনিস্টার। কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রিটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর অধীনে, পুলিশ মন্ত্রী তিনি, অনেক কিছু দপ্তরের মন্ত্রী, সংস্কৃতি দপ্তরের পুরনো মন্ত্রী তিনি, তো অনেক দপ্তরই তার অধীনে রয়েছে। কিন্তু ফাইন্যান্স মিনিস্টার সেইটা ফুল টাইম ফাইন্যান্স মিনিস্টার সেইটা যে নেই, সেইটা আমার মনে হয় যে কোথাও একটা অ্যাপ্রোচের দিকে গন্ডগোল। তো এইটাতে একটা কাউন্টার ন্যারেটিভের জায়গাও তো তৈরি হয়েছে, সেই কাউন্টার ন্যারেটিভের জায়গাটা ফুলফিল করতে পারে বিজেপি সঞ্জীবকে সামনে রেখে। কারণ এটা তো তুলতে পারে না, ধরো চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বাজেট বিবৃতি পড়েন, তারপরে মুখ্যমন্ত্রী যা বলার বলেন, ঠিক আছে। চন্দ্রিমা ভট্টাচার্যকে কি অ্যাক্টিভ এবং এফেক্টিভ ফাইন্যান্স মিনিস্টারের রোলে দেখা যায়? তিনি মনে হয় সম্ভবত এখন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী, তাকে রোলে দেখা যায়। তো সেইটা একটা কোয়েশ্চেনের জায়গা না, এত বড় একটা স্টেট। তো সেই জায়গা বিজেপি পোর্ট্রে করতে পারে যে সঞ্জীব একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, রোড স্কলার, পড়াশোনায় তো বিদগ্ধ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তাকে আমরা পশ্চিমবঙ্গে প্রার্থী করছি। তিনি একটা আধুনিক চিন্তা ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গে আসবেন, শিল্পায়নের লক্ষ্যে, ডেভেলপমেন্টের লক্ষ্যে তার একটা স্পষ্ট দর্শন থাকবে। এবং যেহেতু তিনি পিএমওতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন, ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে, তার ফলে দিল্লির সঙ্গে বাংলার যে বোঝাপড়া, আর্থিক বোঝাপড়া, সেটাও অনেকটা সরলীকরণ করা সম্ভব, সেতু বন্ধের কাজ করতে পারে। এই মেসেজিংটা বিজেপি করতে পারে। এবং বিজেপি কি করবে ফাইনালি বিজেপিই জানে। আমি মনে করছি যে বিজেপি এই ন্যারেটিভটাই তুলে দেবে। একদমই তাই। কোথাও গিয়ে যদি যেরকম বললেন শঙ্খদা, যে যদি নাটকীয়ভাবে কিছু পরিবর্তন না হয়, তাহলে সম্ভবত বিজেপির যে শেষ প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে, সেখানে আমরা দেখব এই কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে সঞ্জীব সান্যালের নাম। এবং কি কারণে আমরা শুরু থেকে এই সম্ভাবনার দিকটা তুলে ধরেছিলাম, যে খবরটা আমরা ব্রেক করেছিলাম, সেই বিষয়টাও কিন্তু ব্যাখ্যা করলেন শঙ্খদা।
আজ এ পর্যন্তই। আর সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে।